বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস অয়েল ভিত্তিক উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। কমবে লোডশেডিং, সচল হবে শিল্পের চাকা। আমাদের থেকে যদি ইলেকট্রিসিটি পায় তাহলে গভর্নমেন্টের বা প্রাইভেট সেক্টরে যে গ্যাস ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে ওইখান থেকে 3000 মেগাওয়াট সে বন্ধ করে দিতে পারে এবং এই গ্যাসটা সে তখন ইন্ডাস্ট্রিতে দিতে পারে। চলতি অর্থ বছরে 5টি স্থানীয় সরকার নির্বাচন, জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী। আগামী এক সপ্তাহের মধ্যে ইসির সাথে আলোচনা। আমরা আগামী সপ্তাহে হয়তো একটু মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে আমি হয়তো কথা বলবো যে তাদের প্রস্তুতিটা কত দূর বা কি অবস্থা। শুধু শেখ হাসিনা নয়, পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা, জানালেন তথ্যমন্ত্রী। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে না সরকার। শুধুমাত্র অগ্নিকাণ্ড প্রত্যেককে আমরা ফেরত চাই, যারা যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু। 9 বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চয়তায়। শরণার্থী শিবিরে অপরাধ বাড়ছেই, প্রত্যাবাসন শুরু না হওয়ায় উদ্বেগ ইইউ রাষ্ট্রদূতের। 6 দাবিতে 5 সেপ্টেম্বর থেকে শুরু 11 দলীয় ঐক্যের লং মার্চ। শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব। ঢাকার শাপলা চত্বর থেকে চট্টগ্রাম লালদিঘি পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। ইরানকে একঘরে করতে ফের অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। সামরিক পদক্ষেপের হুমকি মোকাবেলায় প্রস্তুত তেহরান। এবং টপ অ্যান্ড টি20 সিরিজে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এইচপি দল। ম্যাচ শুরু বিকেল 3:30টায়। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছে আমি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দেশজুড়ে চলমান লোডশেডিং এর দুর্ভোগ থেকে শিগগিরই মিলতে পারে স্বস্তি। দ্রুত কমবে লোডশেডিং, কারণ পূর্ণ উৎপাদনে ফিরছে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো। প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপে ফার্নেস অয়েল ভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সর্বোচ্চ সক্ষমতায় চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 3 সপ্তাহের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে আরও প্রায় 2500 মেগাওয়াট বিদ্যুৎ। বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। কয়েকদিন ধরেই দেশজুড়ে বাড়ছে লোডশেডিং। শহরের তুলনায় অনেক বেশি লোডশেডিং হচ্ছে গ্রামে গঞ্জে। কোথাও কোথাও বন্ধ হচ্ছে শিল্প কারখানা। এর কারণে দুর্ভোগে জনমানুষ। চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্বিগুণ থাকলেও সম্প্রতি 3500 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং এর মুখে পড়েছে দেশ। সরকারের এক দূরদর্শী সিদ্ধান্তে বদলাতে শুরু করেছে সেই পরিস্থিতি। বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্রগুলোকে তাদের সর্বোচ্চ সক্ষমতায় জাগিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বেসরকারি কেন্দ্রগুলোর বকেয়া প্রায় 12,000 কোটি টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। গভর্নমেন্ট গতকাল একটা মিটিং করেছে যে আমাদের ডিউগুলো তারা সেটেল করে দেবে। এখনো আমাদের ক্যাপাবিলিটি আছে আর 3000 মেগাওয়াটের মতো। সো গভর্নমেন্ট যদি আমাদেরকে ইমিডিয়েটলি আমাদের পেমেন্টগুলো রেগুলারাইজ করে ফেলে তাহলে আমরা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা এই তেলগুলো নিয়ে আসবো এবং আমরা এই 3000 মেগাওয়াট এক্সট্রা এটা দিতে পারবো। এবং তাতে কি হবে, গভর্নমেন্ট এই 3000 মেগাওয়াট আমাদের থেকে যদি ইলেকট্রিসিটি পায় তাহলে গভর্নমেন্টের বা প্রাইভেট সেক্টরে যে গ্যাস ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে ওইখান থেকে 3000 মেগাওয়াট সে বন্ধ করে দিতে পারে এবং এই গ্যাসটা সে তখন ইন্ডাস্ট্রিতে দিতে পারে। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম যেমন বেড়েছে, তেমনি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় এলএনজি সরবরাহ দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। স্পট মার্কেটে টেন্ডার করেও কাঙ্ক্ষিত সময়ে মিলছে না এলএনজি। এমন পরিস্থিতিতে এলএনজির চেয়ে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন এখন তুলনামূলক সাশ্রয়ী বিকল্প। তাই বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে ফার্নেস অয়েলের ব্যবহার বাড়ানোয় জোর দিচ্ছেন নীতি নির্ধারকরা। আর বিদ্যুৎ খাত থেকে সাশ্রয় হওয়া গ্যাস সরবরাহ করা হবে গ্যাস সংকটে ধুঁকতে থাকা শিল্প খাতে। বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস কমিয়ে শিল্প খাতে সরবরাহ বর্তমান পরিস্থিতিতে বাস্তবসম্মত বলছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম। এছাড়া বকেয়া মিটিয়ে 2500 মেগাওয়াটের তেলভিত্তিক কেন্দ্রগুলো চালু করলে বিদ্যুৎ সরবরাহ বাড়বে বলছেন তিনি। আর কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোকে নিরবিচ্ছিন্নভাবে অন্তত 80% সক্ষমতায় চালানো জরুরি মনে করেন এই বিশেষজ্ঞ। তার মতে এলএনজির দাম বেশি হওয়ায় এই মুহূর্তে তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন তুলনামূলক সাশ্রয়ী। তবে দীর্ঘমেয়াদে তেল নির্ভর না করে অর্থনৈতিক রিটার্ন বাড়াতে শিল্প গ্যাস সরবরাহ নিশ্চিত করার তাগিদ এই বিশেষজ্ঞের।
বর্তমানে গ্রিড ভিত্তিক মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 29,500 মেগাওয়াট, যার মধ্যে প্রায় 19% ফার্নেস অয়েল ভিত্তিক। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে তেল ভিত্তিক কেন্দ্রগুলো পূর্ণ উৎপাদনে ফিরলে একদিকে যেমন লোডশেডিং এর ভোগান্তি কমবে, অন্যদিকে শিল্পের চাকাও পুরো দমে সচল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। চলতি অর্থ বছরের মধ্যেই শেষ হবে 5টি স্থানীয় সরকার নির্বাচন। আগামী সপ্তাহে ইসির এই নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, নির্বাচনের জন্য বাজেটে 6,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সকালে সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, রাজধানীতে পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। 16,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি পানি শোধনাগারে 4,500 কোটি টাকা সহায়তা করবে দেশটি। এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় 100 কোটি টাকা দেবে ডেনমার্ক বলেও জানান প্রতিমন্ত্রী। সরকারের প্রস্তাব তো আমি এর আগেও বহুবার বলেছি যে চলতি অর্থ বছরের বাজেটে এই 5টি নির্বাচন করবার জন্য যে 6,000 কোটি টাকার প্রয়োজন সেটা আমরা রেখেছি। আমরা আগামী সপ্তাহে হয়তো একটু মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে আমি হয়তো কথা বলবো যে তাদের প্রস্তুতিটা কত দূর বা কি অবস্থা। শুধু শেখ হাসিনা নয়, পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা, এমনটা জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। দুপুরে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বলেন, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার কোনো চিন্তা নেই এই সরকারের। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, বিদ্যুৎ জ্বালানি সংকট মোকাবেলায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে যাচ্ছে সরকার। গ্যাস বিদ্যুতের সমস্যা পুরোপুরি সমাধান হতে 2 বছর সময় লাগবে বলেও জানান তথ্য উপদেষ্টা। শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই। যারা যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু, বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি সেগুলির সঠিক বিচার হবে। 2/3 মতো খরচ বেড়ে গেছে, 66 to 70% বেশি দামে এলএনজি আনতে হচ্ছে এবং ক্রাইসিসের কারণে অনেক বেশি দাম হাঁকানো হচ্ছে। এখন সরকারকে এই ডিসিশনটা নিতে হবে। কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর ইকরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদ এবং সাবেক এমপি বদি সহ 4 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া পলাতক শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পর মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। এর আগে 26 জুলাই এই ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং গ্রেফতার থাকা 3 জনকে হাজিরের নির্দেশ দেয়। রোহিঙ্গা প্রত্যাবাসন এখনও শুরু না হয় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে ইইউর ভবিষ্যৎ সম্পর্কের নানা দিক তুলে ধরেন মাইকেল মিলার। 2017 সালের পর থেকে বাংলাদেশকে 50 কোটি ইউরোর বেশি সহায়তা দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনায় রাখছে ইইউ। নির্বাচনের পর বাংলাদেশের সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে মন্তব্য করে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করতে কাজ করার কথাও জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্ব দীর্ঘমেয়াদী পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হওয়া উচিত, স্বল্পমেয়াদী সুবিধার ভিত্তিতে নয়। আমরা বিশ্বাস, ন্যায্যতা এবং সমৃদ্ধির উপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাই। আমরা রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে স্বেচ্ছায় নিরাপদ প্রত্যাবাসনকে সমর্থন করি। বাংলাদেশ যে বোঝা বহন করছে আমরা তা স্বীকার করি এবং আন্তর্জাতিকভাবে এই দায়িত্ব ভাগ করে নেওয়ার প্রয়োজনীয়তা মনে করি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সংকটে স্থায়ী সমাধান। বাংলাদেশে রোহিঙ্গা আগমনের 9 বছর পূর্তি উপলক্ষে কক্সবাজারের রুখিয়ার আশ্রয় শিবিরে পালিত হয়েছে রোহিঙ্গা গণহত্যা দিবস। মঙ্গলবার সকালে কুতুপালং 4 নম্বর ক্যাম্পের ফুটবল মাঠে জড়ো হন হাজার হাজার রোহিঙ্গা। এর আগে আশপাশের ক্যাম্প থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন তারা। পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও অংশ নেন এতে। প্ল্যাকার্ড, পোস্টার হাতে উই ওয়ান্ট জাস্টিস এবং
উই ওয়ান্ট ব্যাক টু আওয়ার হোম এমন নানা স্লোগান দেন রোহিঙ্গারা। সমাবেশ থেকে মিয়ানমারের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান রোহিঙ্গা নেতারা। 6 দাবিকে কেন্দ্র করে আগামী 5 সেপ্টেম্বর লং মার্চ শুরু করবে 11 দলীয় ঐক্য। 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লাল দিঘি মাঠ পর্যন্ত লং মার্চের সকল প্রস্তুতি নিচ্ছে বিরোধী দল, এমনটা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস, সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা, প্রশাসনের সর্বস্তরে দলীয়করণের প্রতিবাদে ধারাবাহিক ঢাকা থেকে বিভাগীয় শহরে লং মার্চ হবে। আরও বলেন, 5 সেপ্টেম্বর ঢাকার শাপলা চত্বর থেকে চট্টগ্রাম লাল দিঘি মাঠ পর্যন্ত লং মার্চ হবে। পথে পথে 6 থেকে 7টি পয়েন্টে হবে পথসভা। হাজারেরও বেশি গাড়ি থাকবে লং মার্চের বহরে। 5 সেপ্টেম্বর শনিবার সকাল 7টায় আমরা ঐতিহাসিক বহু আন্দোলনের স্মৃতি বিজড়িত শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের আর সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ বায়তুল হুদা জামে মসজিদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনীতে এমন কথা বলেন প্রতিমন্ত্রী। অপকর্মের সাথে জড়িত ব্যক্তিদের দায় সরকার ও দল মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি। দেশের সকল মানুষের সেবা সমানভাবে নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান হাবিবুর রশিদ। যারা দখলদার, চাঁদাবাজ, তাদেরকেও তাদের রাজনৈতিক পরিচয় না দেখে তাদেরকে আইনের আওতায় আনেন। কারণ যারা চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদার, মাদক ব্যবসায়ী, তারা কখনোই এই দেশের জন্য, দলের জন্য, সমাজের জন্য তারা কখনোই ভালো লোক, ভালো মানুষ হতে পারে না। বহুল আলোচিত মাগুরার 8 বছরের শিশু আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার হাইকোর্টের রায়ের দিন পিছিয়ে 31 আগস্ট ধার্য করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই দিন নির্ধারণ করা হয়। গতকাল আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স এবং আপিলের ওপর শুনানি শেষে আজকের দিন রায়ের জন্য ধার্য করেন হাইকোর্ট। 2025 সালের 17 মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে মামলার বাকি 3 আসামিকে খালাস দেওয়া হয়। শিশু আসিয়া হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স এবং আপিলের রায় আজ হাইকোর্টে ঘোষণা করার কথা ছিল, যা পিছিয়ে 31 আগস্ট ধার্য করা হয়েছে। আজকে রায়ের জন্য ধার্য ছিল দিন, কিন্তু এটা ডিফার করেছে। এটা আগামী মানডেতে যাওয়ার কথা। ডকুমেন্টের বাইরে যাওয়ার তো আমাদের সুযোগ নেই। ডকুমেন্ট থেকে কিছু পয়েন্ট উত্থাপন করেছি এবং রাষ্ট্রপক্ষ থেকে ডিএজি সাহেব কিছু দিয়েছেন। এখন দুটো কনসাইজ করে এখন জজ সাহেব দেখবেন যে কোনটা যুক্তিসঙ্গত। পূর্ব ঘোষণা ছাড়াই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার বেলা 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 1 ঘণ্টা ধরে চলা এই রুদ্ধদ্বার বৈঠক শেষে আলোচ্য বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই গণমাধ্যমকে কিছু জানায়নি। তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, ভূ রাজনীতি, জ্বালানি নিরাপত্তা এবং ব্যবসা বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে থাকতে পারে। স্থানীয় সরকার নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নিশ্চিত করবে, নির্বাচন কমিশন জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার কারণে 12 ফেব্রুয়ারি নির্বাচন সহিংসতা মুক্ত হয়েছে। তাই সামনের স্থানীয় সরকার নির্বাচনেও এটা কাজে লাগাতে হবে। গুলশানে এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে যাদেরকে সবচেয়ে বেশি সাধুবাদ দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিক দল। তারা যদি আপনার সমন্বিতভাবে ভায়োলেন্সের পথে হাঁটতেন, আমরা কি করতে পারতাম? এই কালচারটাকে লেট আস ক্যারি ইট ফরওয়ার্ড in the local government election, because local government election in Bangladesh become even more violent. আগামী 1 সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী নিজ নিজ
হিসাব থেকে টাকা তুলতে পারবেন। একই সঙ্গে আমানতের মুনাফায় কোনো ধরনের হেয়ারকাট বা কর্তন করা হবে না। সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শাইরুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান শিকদারের এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত 29 ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং জরুরি প্রয়োজন মেটাতে নতুন এই সুবিধা দেওয়া হচ্ছে। সম্প্রতি অর্থমন্ত্রী বলেছিলেন যে হেয়ার কাট বাতিল করা হলো, কিন্তু তার এই নির্দেশনার পরেও জনমন বলতে বোঝাচ্ছে যে সম্মিলিত ইসলামী ব্যাংকের যারা আমানতকারী তাদের কাছে একটা অস্পষ্টতা রয়ে গেছিল। আমরা ক্লিয়ার করতে বলতে চাচ্ছি, অর্থমন্ত্রী যে কথাটা বলেছেন তাই সঠিক, অর্থাৎ হেয়ার কাট বাতিল করা হলো। তেহরানের সঙ্গে সব ধরনের আর্থিক লেনদেন বন্ধ করতে সবচেয়ে বড় অর্থনৈতিক আক্রমণ শুরু করেছে ওয়াশিংটন। ডিজিটাল সম্পদ, স্বর্ণ, নৌ পরিবহন সহ 5টি গুরুত্বপূর্ণ খাতে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। এমনকি ইরানের সাথে ব্যবসা করা দেশগুলোকেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি সামরিক হামলার পথও খোলা রাখছে পেন্টাগন। তবে এসব চাপ মোকাবেলায় বিকল্প পরিকল্পনার কথা জানিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশ। বিশ্ব অর্থনীতি থেকে তেহরানের শ্বাসরোধ করতে মাঠে নেমেছে ওয়াশিংটন। ইরানের ওপর স্মরণকালের সবচেয়ে বড় আর্থিক আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দেশটির 5টি খাত সহ 60টি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। শুধু ইরানই নয়, তেহরানের সঙ্গে ব্যবসা করা অন্য দেশগুলো রয়েছে মার্কিন নিশানায়। নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পর্ক ছিন্ন না করলে তাদের বিরুদ্ধে একতরফা শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে ট্রেজারি বিভাগ। প্রতিটি দেশের সামনেই একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। যদি তারা পদক্ষেপ না নেয়, ট্রেজারি বিভাগের মাধ্যমে আমরা একতরফা ব্যবস্থা নেব। অর্থনৈতিক অবরোধের পাশাপাশি সামরিক শক্তির ভয়ও দেখাচ্ছে হোয়াইট হাউস। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, হুরমুজ প্রণালী বা অন্য কোথাও তেহরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর বিকল্প খোলা রাখা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই সর্বাত্মক আগ্রাসনকে পাত্তা দিচ্ছে না ইরান। দেশটির অর্থমন্ত্রী আলী মাদানিয়াদেহ জানিয়েছেন, যে কোনো পরিস্থিতি সামাল দিতে তাদের হাতে প্রস্তুত আছে 2 বছর মেয়াদী শক্ত পরিকল্পনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধান। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সাক্ষাৎকালে বাহিনী প্রধানগণ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। তারা স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সশস্ত্র বাহিনী কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। অস্ট্রেলিয়া চলমান টপ-10 টি20 সিরিজে দুর্দান্ত ফর্মে বাংলাদেশ এইচপি দল। নিজেদের চতুর্থ ম্যাচে দুপুর 3:30টায় অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। টানা 3 জয়ে 9 দলের পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করেছে এইচপি দল। প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত খেলে নিজেদের অপরাজিত ধারা ধরে রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা। ভিক্টোরিয়া একাডেমিকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে আজ জয়ের ধারা অব্যাহত রাখতে মাঠে নামছে ইরফান শুক্কুরের দল। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।